Good evening, students. Today I am going to discuss a critical appreciation on the story The Axe by R.K. Narayan. ছাত্ররা অলরেডি আমি স্টোরি লাইনটা বা টোটাল যে স্টোরিটা তোমাদের রয়েছে ইউনিট 1 এবং ইউনিট 2 মিলিয়ে যে যতটুকু পোর্শন রয়েছে সেটা আমি কমপ্লিট করেছি এবং লাস্ট দিনে তোমাদের বলেছিলাম যে এর উপর একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস বা অ্যাপ্রিসিয়েশন, এখানে অ্যাপ্রিসিয়েশন কথার অর্থ হচ্ছে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা এক্সপ্লেনেশন আমি করব। সেই অনুযায়ী আজকে ভিডিওটা তৈরি করা হচ্ছে, a critical appreciation on the topic The Axe by R.K. Narayan। এবং আমরা এই বিভিন্ন থিম নিয়ে আজকে ডিসকাস করব, কীভাবে সেগুলো এই স্টোরি লাইনের সঙ্গে রিলেটেড সে বিষয়ে আমরা আলোচনা করব। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। ছাত্ররা এখানে দেখো যে কয়েকটা থিম আমি লাস্ট দিনে বলেছিলাম তার প্রত্যেকটি এখানে রয়েছে। In the Axe by R.K. Narayan, we have the theme of independence, pride, dedication, prosperity, loss, control, change and acceptance. So these are the themes of the story The Axe by R.K. Narayan. এবং এই থিমগুলো গল্পে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে কিন্তু উঠে আসবে এবং আমি সেটুকু তোমাদের সঙ্গে লাস্ট বা যে কটা ক্লাস করেছি এই অ্যাক্সের উপর সেখানে কিন্তু আমি তোমাদের বলেছি। তো দেখো এই গল্পটা নেওয়া হয়েছে ম্যালগুড়ি ডেস থেকে এবং এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ম্যালগুড়ি ডেস কালেকশন, সেখান থেকে গল্পটা নেওয়া হয়েছে এবং ন্যারেটেড ইন দ্য থার্ড পারসন বাই অ্যান আননেম ন্যারেটর। এবং যিনি গল্পটা বলছেন তার নামটা কিন্তু আমরা জানতে পারছি না, সেই কারণে এখানে আননেমড ন্যারেটর বলা হচ্ছে। অ্যান্ড আফটার রিডিং দ্য স্টোরি দ্য রিডার রিয়েলাইজেস দ্যাট নারায়ণ মে বি এক্সপ্লোরিং দ্য থিম অফ ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট। প্রথম যে থিমটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে থিম অফ ইন্ডিপেন্ডেন্স এবং সেটা কীভাবে গল্পের সঙ্গে সাযুজ্যপূর্ণ বা রিলেটেড সেটা আমরা জানব। দেখো এখানে রয়েছে আফটার ভিলেন হ্যাজ বিন স্ল্যাপড বাই হিজ ফাদার হি অ্যাবান্ডন্স হিজ ফাদার অ্যান্ড সেটস আউট টু হিজ ফাইন্ড ওয়ার্ক ফর হিমসেলফ। এবং ছাত্ররা তোমাদের একদম প্রথমেই বলেছিলাম যে অ্যাট দ্য এজ অফ 18 হি লেফট দ্য হাউস। কারণ কি? 18 বছর বয়সে সে তার ঘর ছেড়েছিল। তার কারণ ছিল যে একবার মিড ডে মিলের সময় দেরি করে তার বাবার কাছে খাবার পৌঁছানোর কারণে সকলের সামনে তার বাবা তাকে থাপ্পড় মারে, স্ল্যাপ করে এবং সে কারণে খুব অফেন্ডেড হয় ভিলেন এবং সেদিনই কিন্তু বাড়ি ছেড়ে চলে যায় সে। এবং তারপরেই তার আসল স্ট্রাগল শুরু হয়ে যায় এবং তারপরে একদম গল্পের থ্রু আউট দ্য গল্প স্টোরি কীভাবে সে একজন গার্ডেনারে তার যে ট্রান্সফরমেশন সেটুকু কিন্তু আমরা এই গল্পের মধ্যে পেয়েছি। দেখো ইভেনচুয়ালি বিকামিং আ গার্ডেনার এবং অবশেষে সে কিন্তু একটা ওই বাইরে ঘুরতে ঘুরতে একটা লোকের সঙ্গে, একটা ওয়ার্ল্ড ম্যানের সঙ্গে দেখা হয় যার মস্তিষ্কে বা ব্রেনেই ছিল একটা বাগান তৈরি এবং তার সঙ্গেই ওই কুমারবাগে আসে এবং নিজের হাতে একটা বাগান তৈরি করে। দিস মে বি ইম্পর্টেন্ট অ্যাজ ভিলেন ইজ ডিসপ্লেইং অ্যান ইন্ডিপেন্ডেন্স স্ট্রিক। দেখো ভিলেন বাবার কাছ থেকে সে যখন চলে আসে, এখানে ইন্ডিপেন্ডেন্স স্ট্রিক কেন বলা হচ্ছে? সে কিন্তু কেউ তাকে কিছু করে দেয়নি, সে কিন্তু নিজে খুঁজেই কাজ জোগাড় করেছে, তার জন্য কেউ কিন্তু কোনো হেল্প করেনি, সে নিজেই কিন্তু তার নিজের কাজটা খুঁজে নিয়েছে। এই যে ইন্ডিপেন্ডেন্স স্ট্রিকটা সেই অর্থেই বোঝানো হচ্ছে। এবং তারপরেও এই যে ওই গল্পের মধ্যে কুমারবাগের যে বিশাল ঝোপঝাড় এবং আগাছায় যে বিশাল বাগান ছিল, একর অফ ল্যান্ড ছিল, সেটা কিন্তু ভিলেন নিজের হাতেই পরিষ্কার করে একটা সুন্দর বাগানে পরিণত করেছে। তো সেদিক থেকে ভিলেন খুব ইন্ডিপেন্ডেন্ট, তার কাছ থেকে তার বাবাকে খুঁজে দিতে হয়নি, তার কোনো গার্জিয়ানকে খুঁজে দিতে হয়নি, রাদার হিমসেলফ সে কিন্তু সে নিজের কাজটা খুঁজে নিয়েছে। সেই কারণেই এখানে ইন্ডিপেন্ডেন্স স্ট্রিকের কথা বলা হচ্ছে। হি ইজ শোয়িং হিজ ফাদার দ্যাট হি ক্যান মেক ইট ইন হিজ ওন, দ্যাট হি ডাজন্ট নিড টু বি গাইডেড বাই হিজ ফাদার। একটু আগেই তোমাদের বললাম যে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা প্রতিষ্ঠা পাওয়ার জন্য তার বাবার দরকার নেই বা তার কোনো গডফাদারের দরকার নেই, সে হিমসেলফ সে কাজটা সে করতে পারে এবং সেটা কিন্তু সে করে দেখিয়েওছে। ঠিক আছে, তো সেটাই এখানে সেদিক থেকেই ইন্ডিপেন্ডেন্ট এই কথাটা এই গল্পের সঙ্গে যুক্ত। দেখো তারপরে দ্য ওল্ড ম্যান হু এমপ্লয়েজ ভিলেন ইজ অলসো ইন্টারেস্টিং অ্যাজ হি অ্যালোজ ভিলেন টু হ্যাভ কমপ্লিট control of the garden, which would further suggest that villain has a degree of independence in his life. তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্সটা
প্রথমে নিজের জন্য কাজ খুঁজে নেওয়া, তারপর ওই গার্ডনার যে দ্য ওনার অফ দ্য হাউস কুমারবাগ, তো সে তার কাছ থেকে পুরো দায়িত্ব বুঝে নেবে এবং সে পুরো বাগানের পুরোটাই দায়িত্ব সে ভেলানের উপর ছেড়ে দেয়। এর থেকেও কিন্তু যে সে কতটা কাজের দিক থেকেও ইন্ডিপেন্ডেন্ট ছিল তার একটা নিদর্শন আমরা পাই। দো হি ইজ অ্যান্সারেবল টু দ্য ওল্ড ম্যান ডাজন্ট গেট ভিলেন্স ওয়ে, এবং যদিও সে সমস্ত কাজে ভিলান কিন্তু ওই ওল্ড ম্যান তার কাছে অ্যান্সারেবল ছিল, কিন্তু কোনোদিনই ওই বৃদ্ধ মানুষটি তার কোনো কাজে হস্তক্ষেপ করেনি বা তার আননেসেসারি ইন্টারফেয়ার কিন্তু সে করেনি, সেটাই এখানে বলা হচ্ছে। হি লিভস হিম টু হিজ ওন ডিভাইসেস। ইট ইজ অলসো ইন্টারেস্টিং দ্যাট ডেসপাইট ক্লেমিং হিজ ফাদার্স প্রপার্টি অন হিজ ফাদার্স ডে, ভিলেন ডাজন্ট লিভ দ্য গার্ডেন, প্রিফারিং টু স্টে ইন হিজ হার্ট বাই দ্য গার্ডেন। এবং আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট এটা হচ্ছে এই যে তার বাবার মৃত্যুর পর মানে ভিলেনের আফটার দ্য ডেথ অফ ভিলেন্স ফাদার, ভিলেন তার বাবার সম্পত্তি পায় যা রেখে গিয়েছিল, কিন্তু এটা সত্ত্বেও সে কিন্তু ওই বাবার বাড়িতে গিয়ে থাকেনি, রাদার হি কেম ব্যাক টু কুমারবাগ, এবং থ্রু আউট ইস জীবনের বেশ কিছুটা সময় সে কিন্তু এখানে এই বাগানের মধ্যে এই কুমারবাগের প্রত্যেকটা মানে স্তম্ভের মধ্যেই সে কিন্তু তার জীবনটা অতিবাহিত করতে এসে থাকে, অর্থাৎ তার নিজের বাড়িতেও কিন্তু বেশি দিন থাকতে পারেনি। This may be important as it suggests that Velen is dedicated to the garden. এখানে এক ডেডিকেশনের থিম অফ ডেডিকেশনের কথা আসছে। থিম অফ ডেডিকেশন অনেক জায়গায় রয়েছে, কিন্তু এখানে এটা একটু বোঝো যে থিম অফ ডেডিকেশনটা কি, যে সে তার বাবার সমস্ত সম্পত্তি পেয়েও সে কিন্তু আবার বাগানের কাছে ফিরে এসছে। এটা থেকেই বোঝা যায় যে বাগানকে সে কতখানি ভালোবাসতো। তার আরও কয়েকটা ঘটনা তোমাদের বলেছিলাম যে অনেকে তাকে অপমান করেছে, অনেকে তাকে ওল্ড ফেলা বলেছে, কখনো তাকে চোর অপবাদ দেওয়া হয়েছে, কোনো জায়গায় তাকে বলা যদি তুই আমাদের সঙ্গে সঠিক আচরণ না করো তাহলে উইল স্যাক ইউ। এই সমস্ত নেগেটিভ কথা সত্ত্বেও ভিলেন কিন্তু কখনোই বাগানটা ছেড়ে যায়নি। সো ভিলেন ওয়াজ এক্সট্রিমলি ডেডিকেটেড টু দ্য গার্ডেন অ্যান্ড অলসো টু কুমারবাগ। সেটা এখানে বলা যায় সামথিং দ্যাট ইজ অলসো নোটিসেবল বাই দ্য ফ্যাক্ট দ্যাট ভিলেন অলসো টক্স টু ইচ প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার, urging them to grow. If anything, Velen's world is dedicated or devoted to the garden. তাহলে ব্যাপারটা বোঝো এখানে যে ভিলেন এই গল্পে বিভিন্ন সময় দেখা গেছে যে গাছেদের সঙ্গে মার্গসাত্রীদের সঙ্গে বা তাদের সঙ্গে কথা বলছে এবং তাদেরকে বেড়ে উঠতে বলছে, এবং ওই যে কুমারবাগটা যখন তৈরি হচ্ছিল তাদের যে ওয়ালগুলো তৈরি হচ্ছিল তাদের সঙ্গে সে যেন কম্পিটিশন করছিল, যে তোমাদেরকে গাছগুলোকে সে যেন বলছিল যে দেওয়ালের সঙ্গে সঙ্গে তোমাদেরকে রেস করতে হবে, তোমাদেরকে বেড়ে উঠতে হবে। এই যে গাছদের মধ্যে একেবারে পুরোপুরি নিজেকে সঁপে দেওয়া, ডেডিকেট করে দেওয়া, এটাও কিন্তু ভিলেনের চরিত্রের একটা দিক এবং এই গল্পের অ্যানাদার থিম। ঠিক আছে, তারপরে দেখো ইট মাইট বি অলসো বি দ্য কেস দ্যাট নারায়ণ ইজ কম্পেয়ারিং ভিলেন্স ফাদার টু দ্য ওল্ড ম্যান হু ওন্স দ্য গার্ডেন, বাট বোথ men treated Velen differently. Where Velen's father has treated Velen inappropriately, the relationship between the old man who owns the garden and Velen is good. It is possible that Narayan suggests that should a person treat another person correctly, then that person will prosper, which appears to be the case for Velen since moving to his heart by the garden. আমি তোমাদের গল্পে একটু আগেই বলেছিলাম যে দুজনেই কিন্তু ফাদার ফিগার, দ্য ওনার অফ দ্য হাউস অ্যান্ড দ্য ফাদার অফ ভিলেন, দুজনেই কিন্তু ফাদার ফিগার, কিন্তু এটা মানে সেটা সত্ত্বেও ভিলেনের বাবা কিন্তু ভিলেনের সঙ্গে ঠিক ব্যবহার করেনি, মিসবিহেভ করেছিল এবং সেখানে ভিলেন বাড়ি থেকে ছেড়ে চলে এসেছিল। অপরদিকে ওই কুমারবাগের যে মালিক সে কিন্তু ভিলেনের সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং তাকে জীবনটাকে গোছাতে বা জীবনের লক্ষ্যে পৌঁছানোর দিকে তাকে কিন্তু পথ নির্দেশ দেয়, গাইডেন্স দেয়, তার উপর বিশ্বাস রাখে। তো এই বিষয়টাই যে তার মানুষ কাউকে যদি বিশ্বাস করা হয়, তার সাথে যদি খুব ভালো ট্রিট করা হয়, তাকে যদি খুব ভালো তার সঙ্গে খুব ভালো আচরণ করা হয়, তাহলে জীবনে সে যে প্রসপার করবে, উন্নতি করবে, এটার কিন্তু পসিবিলিটি অনেক বেড়ে যায়। এবং ভিলেনের ক্ষেত্রে সেটা সত্যি ছিল, কারণ ওই কুমারবাগের মালিক মানে ভিলেনের মাস্টার তার সঙ্গে খুব ভালো আচরণ করেছিল এবং তাকে সমস্ত সুযোগ দিয়েছিল, বাগানের কাজে তাকে পুরোপুরি একেবারে মানে পুরো অধিকার বা পুরো বাগানের বিষয়টা তার উপর ছেড়ে দিয়েছিল। এই যে বিশ্বাস, এই যে রেসপন্সিবিলিটি, এটা কিন্তু ভিলেনকে জীবনে প্রসপার করতে, উন্নতি করতে অনেকাংশে সাহায্য করেছিল। সেদিক থেকে দ্য থিম অফ প্রসপারিটি, অর্থাৎ এখানে এটা বোঝানো হচ্ছে, এটা ভিলেনের থ্রু দিয়ে এটা বোঝানো হচ্ছে, মানে লেখক বোঝাতে চাইছেন যে আমরা যদি কারোর সঙ্গে
খুব ভালো আচরণ করি, কোনো স্টুডেন্টের সঙ্গে বা কোনো কারোর সঙ্গে যদি ভালো আচরণ করি, তাহলে দেখতে পাবো যে যে হয়তো খুব খারাপ রেজাল্ট করছে কোনো দিকে, সে হয়তো ওই ভালো ব্যবহার পেয়ে সে হয়তো অনেক বেশি বুস্ট আপ হতে পারে এবং আগের থেকে অনেক বেশি কিন্তু উন্নতি করতে পারে। সেটা কিন্তু ভেলনের ক্ষেত্রে হয়েছে। সো থিম অফ প্রসপারিটি ইজ ভেরি মাচ অ্যাপ্লিকেবল ইন দিস কেস। তারপরে দেখো এখানে রয়েছে Narayan might also be exploring the theme of loss. Despite having gotten married, Velan has lost his wife, 8 of his children, all dying before Velan. However, it is noticeable that despite this loss, Velan has preserved. He has not been beaten by the circumstances. He again has continued to prosper just as the garden has. তাহলে দেখো এখানে থিম অফ লসের কথা বোঝানো হচ্ছে, কারণ ভেনাল লস্ট হিজ ফাদার, লস্ট হিজ পেরেন্টস, এবং নট অনলি দ্যাট সে তার আউট অফ 14 8জনকে আটজন সন্তান সন্ততিকে সে হারিয়ে ফেলে, তারপর তার ওয়াইফকে সে হারিয়ে ফেলে। এই যে থিম অফ লস, কিন্তু এটা সত্ত্বেও ইনস্পাইট অফ লুজিং অল ইস রিলেটিভস, সে কিন্তু বাগানকে ছেড়ে যায়নি, বাগানটির মধ্যেই সে ছিল এবং কখনো গিভ আপ করেনি, বাগানটার মধ্যেই সে কিন্তু ছিল। এবং এই যে লসটা কখনো ভেলানকে বক ডাউন করতে পারেনি, ভেলানকে একেবারে মাটিতে মিশিয়ে দিতে পারেনি, বাগানটার মতো সে যেন দিনের পর দিন বেড়ে উঠেছে এই লসগুলোকে অ্যাকসেপ্ট করে। সো থিম অফ লস ইজ অলসো ভেরি মাচ অ্যাপ্লিকেবল টু দ্য ক্যারেক্টার অফ ভেলান। তারপর দেখো হোয়াট ইজ অলসো ইন্টারেস্টিং অ্যাবাউট ভেলান দ্যাট ডেসপাইট হিজ এজ নেভার গিভ আপ। এখানে একটু তোমাদের বলি যে ভেলান কিন্তু কখনোই গিভ আপ করেনি, তার জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে, অনেক অত্যাচার সে সহ্য করেছে, কিন্তু তবুও সে কখনো গিভ আপ করেনি। সে কিন্তু তার বাগানের প্রতি তার যে ভালোবাসা সেখানে কিন্তু কখনো ভাটা পড়েনি, সেটাই এখানে বোঝানো হচ্ছে। দিস অলং দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ আনসারেবল টু এ ডিফারেন্ট মাস্টার মেবি important as Narayan may be again highlighting now how dedicated Velan is regardless of the circumstances he finds himself in. বিভিন্ন মাস্টার অর্থাৎ তার যে নেক্সট মাস্টার মানে লেট ওনার অফ মানে তার যে মানে ছেলেগুলো মানে সানস অফ দ্য হিজ লেট ওনার, তারা কিন্তু ভালো ছিল না, তারা তার সাথে সঠিক আচরণ করেনি, টেনান্টসও সঠিক আচরণ করেনি, বাকি যারা ছিল তারা তার সঙ্গে তাকে সঠিকভাবে ট্রিট করেনি। ইন স্পাইট অফ দ্যাট ভেলান ডিড নট গিভ আপ, সে কখনো গিভ আপ করেনি। এটাও কিন্তু ভেলানের ডেডিকেশনকে এক্সপ্রেস করছে যে ভেলান কতটা এই কুমারবাগ এবং তার অ্যাডজাসেন্ট যে বাগানটা ছিল তার সঙ্গে ভেলান কতটা ডেডিকেটেড ছিল, কতটা একেবারে মিশে ছিল, সেটা কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া যায়। দ্য থিম অফ ডেডিকেশন ইজ সাকসেসফুল ওভার হিয়ার। It is also obvious to the reader that Velan takes great pride in the work has done in the garden. He has taken patch of land and changed what was an eyesore into a thing of beauty. তাহলে বাগানটাকে খুব সুন্দর একটা মনোরম বাগানে সে পরিণত করেছিল, সেটা এখানে বোঝানো হচ্ছে। এখানে থ্রু হার্ড ওয়ার্ক, ডেডিকেশন অ্যান্ড ডিভোশন, আবার সেই হার্ড ওয়ার্ক ডেডিকেশন অর্থাৎ ভেলান সে তার অত্যন্ত হার্ড ওয়ার্ক দিয়েই কিন্তু বাগানটাকে তৈরি করেছিল এবং সে তৈরি করেই কিন্তু সে থেমে থাকেনি, সেটা কিন্তু সেই হার্ড ওয়ার্কটাকে সে কিন্তু কন্টিনিউ করতো এবং সে কারণেই বছরের পর বছর ওই বাগানটা সুন্দর, তার যে সৌন্দর্য সেটা কিন্তু বজায় রাখতে পেরেছি। ইট ইজ অলসো ক্লিয়ার টু দ্য রিডার দ্যাট ভিলেন ডাজন্ট লাইক সাম নিউ মাস্টার্স, তার মাস্টারদের যে ফিউচার মাস্টার তাদেরকে খুব পছন্দ করতো না। দে হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য হাউস অন দ্য গার্ডেন। Despite this, Velan still tries to best to keep the garden as tidy and well preserved as possible. তাহলে এই যে এতগুলো ফ্লজ, এতগুলো অবস্টাকল, বাধা থাকা সত্ত্বেও ভেলান কিন্তু বাগানের প্রতি তার যে কনসেন্ট্রেশন, তার যে অ্যাটেনশন, মনোযোগ, সেটা কিন্তু কখনো কমায়নি, বরং জীবনের সবথেকে ইম্পর্টেন্ট প্লেস সে বাগানকে দিয়েছে। সে কারণেই বাগানকে সে ছেড়ে যেতে পারেনি অনেক অপমান সহ্য করার পরে। দেখো তারপরে কি বলছে, despite this Velan still tries, যেটা বললাম একটু আগে, in reality the garden is Velan's whole world, he knows no other life. তো ভেলানের কাছে বাগানটাই ছিল একটা গোটা পৃথিবী, সে আর কোনো জীবন জানতো না, আর কিছু সে জানতো না। Though some critics might suggest that Velan has lived limited life due to his dedication to the garden, it is important to remember that the garden brings to the joy of Velan. He is at his happiest when he is in the garden. Velan has never strived for complexity in his life. He is a simple man who like simple things. অনেক ক্রিটিক্স বলে থাকেন যে ভিলানের ওয়ার্ল্ডটা খুব লিমিটেড, কারণ সে শুধুমাত্র বাগানের মধ্যেই নিজেকে ডেডিকেট করে দিত। কিন্তু পরে যদি আমরা
খুব ভালোভাবে স্টোরিটাকে পড়ি তাহলে বুঝতে পারবো, যদি আমরা খুব ডেপথে যাই তাহলে বুঝতে পারবো যে ভেলন সে কিন্তু বাগানের মধ্যে যখন থাকতো তার মধ্যেই সে আনন্দ খুঁজে পেত, জয় তার আসতো। হি দ্যাট ইজ হ্যাপিয়েস্ট ফ্রেন্ড ইজ ইন দ্য গার্ডেন। এবং সবথেকে সুখী মুহূর্ত তখনই তার সঙ্গে হতো যখন সে বাগানের মধ্যে কাজ করতো। এবং যেহেতু সে খুব সিম্পল মানুষ ছিল, জীবনের মধ্যে সে কোনো কমপ্লেক্সিটিকে স্থান দিত না, কোনো জটিলতার মধ্যে সে যেত না, খুব সিম্পল জিনিসের মধ্যেই, খুব সহজ সরল সাবল জিনিসের মধ্যেই সে কিন্তু আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করতো। এটাই কিন্তু ভিলেনের চরিত্রের আরও একটা দিক, যে সে সহজ সিম্পল জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করতো। The end of the story is also interesting as Narayan may be exploring the theme of control. The theme of control. When villain hears the axe sitting against the margosa tree, he knows that his life is about to change. জানতো যে মার্গোসা ট্রিটাকে যখন কেটে ফেলা হচ্ছে তার জীবনটা কিন্তু অন্য খাতে বইতে শুরু করবে, অর্থাৎ এতদিন ধরে যে জীবন কাটিয়ে এসছে সেখানে যেন একটা হঠাৎ করে তার পরিবর্তন চলে আসছে, চেঞ্জ আসছে। হি ইজ নো লঙ্গার ইন কন্ট্রোল অফ হিজ এনভায়রনমেন্ট ফর দ্য ফার্স্ট টাইম সিন্স হি ওয়াজ 18। এবং 18 বছর বয়সে যখন বাগান এসেছিল তখন থেকে সেরকম কোনো চেঞ্জ জীবনে সে লক্ষ্য করেনি। এই যে চেঞ্জটা সেটা তার পক্ষে অ্যাকসেপ্ট করা খুবই কঠিন ছিল। This alone is something that would be difficult for someone to accept, but what makes it worse in many ways is the fact that villain had no opportunity to prepare himself for the events that were about to happen. এবং সবথেকে প্যাথেটিক ব্যাপার এটা ছিল যে ভিলেনের এটা অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ বাগানকে ছেড়ে তাকে যেতেই হতো, যেহেতু বাগানের মালিকানা তার ছিল না। সানস অফ দ্য লেট ওনার বাগানটাকে তার একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছিল, ফলে ভিলেনের কোনো ডিম্যান্ড বা কোনো রকমের কথার কোনো অর্থই তাদের কাছে ছিল না, ফলে ভিলেনকে তাকে ছেড়ে যেতেই হতো। অর্থাৎ এই যে বাগানটাকে সে দিনের পর দিন একজন সন্তানের মতো মানুষ করেছে তাকে হঠাৎ করে ছেড়ে যেতে হবে, এই ঘটনাটা ভিলেনকে খুব যন্ত্রণা দিয়েছিল। যে সামনে সাজানো বাগানটা কীরকম যেন এক নিমেষে শুকিয়ে যেতে লাগলো। এই ঘটনা সত্যিই প্যাথেটিক, একজন রিডারের পক্ষে তো বটেই, ভিলেনের পক্ষে ঠিক ততোধিকই। তারপরে দেখো, nobody had told villain of new owners' wishes, nor the reader expects anybody told villain that new owners had brought house garden. If anything, villain is ignorant of what is happening, though he doesn't know that the life he had lived working in the garden is over. ভিলেন জানতো যে যাই হোক না কেন বাগানের প্রতি তার যে জীবন ছিল, বাগানের সঙ্গে যে জীবন তার অত্যন্ত নিবিড়ভাবে সম্পর্কিত, সেটা শেষ হতে চলেছে বাড়িটা বিক্রি হওয়ার, কুমার বাগটা বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে। চেঞ্জ ইজ ডিফিকাল্ট ফর এনিবডি, বাট ইভেন মোর ডিফিকাল্ট ফর সামওয়ান অ্যাজ ওল্ড অ্যাজ ভিলেন। যে কোনো পরিবর্তনই মানুষের জীবনে অনেক ব্যথা দেয়, অনেক কষ্ট দেয়। ভিলেনের পক্ষে সেটা আরও কঠিন ছিল, কারণ অনেক বছর ধরে সে বাগানটাকে তিলে তিলে বড় করে তুলেছে, ফলে এই পরিবর্তন ভিলেনের পক্ষে সত্যিই মেনে নেওয়া কঠিন ছিল। Even though villain accepts that is happening, the reader senses as though he is leaving the garden as a broken man. যদিও ভিলেন আমরা গল্পে দেখি যে সে শেষমেশ এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু যারা আমরা পড়ছি আমরা কিন্তু সত্যি বুঝি যে ভিলেন ছেড়ে যাচ্ছিল অ্যাজ এ ব্রোকেন ম্যান, একজন ভগ্ন হৃদয়, সে কিন্তু ভাঙা মন নিয়ে সে কিন্তু বাগানটাকে ছেড়ে চিরতরে চলে যাচ্ছিল, কারণ হি হ্যাড নাথিং টু ডু, তার আর কোনো কিছুই করার ছিল না। বাগানটাকে সেভ করার সমস্ত প্রচেষ্টাই তার ব্যর্থ হয়েছিল। All the effort he has put in over the years will have been in vain now that the new owners plan in building houses in the garden. তাহলে দেখো, যেটা আগের দিন বলেছিলাম যে ক্রিয়েশন একদিকে ডিস্ট্রাকশন, ভিলেন এতদিন ধরে তিলে তিলে সমস্ত বাগানটাকে করে তুলেছে, সেটা ছিল ভিলেনের পার্ট থেকে একটা ক্রিয়েশন, এবং যারা আসছে ওখানে তারা কিন্তু ডিস্ট্রাকশন করবে। যে বাগানটাকে তিলে তিলে ভিলেন গড়ে তুলেছে সেই জায়গাটা সমস্ত বাগান ধ্বংস হয়ে গিয়ে সেখানে মানুষের বসতি নির্মাণের জন্য ছোট ছোট ঘর নির্মিত হবে। এটা তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা কনফ্লিক্ট বিটুইন ম্যান অ্যান্ড নেচার, এবং তোমাদেরকে বলেছিলাম এবং তোমরা বেশ কিছু জায়গায় তোমরা উত্তর দিয়েছো যে কীভাবে এটার সমাধান করা যেতে পারে। অর্থাৎ মানুষ এবং গাছপালা, নেচার কি পাশাপাশি সহাবস্থান হতে পারে না, কোএক্সিস্টেন্স হতে পারে না? যদি হয় তাহলে সেটা কিভাবে হবে? কারণ আমরা বর্তমানে দেখি যে নগরকেন্দ্রিক সভ্যতাটাকে বিস্তৃত করবার জন্য, বাড়ানোর জন্য
বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, এবং সেই পরিমাণ গাছও কিন্তু বসানো হচ্ছে না। দিনের পর দিন যদি এটা চলতে থাকে তাহলে কিন্তু সভ্যতার জন্য একটা সমূহ বিপদ, একটা ডেঞ্জার অপেক্ষা করে আছে। তো যদি আমরা আমাদের নিজেদেরকেই বাঁচাতে চাই, যদি আমরা ফিউচার জেনারেশনদের জীবনটাকে সুরক্ষিত করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু গাছের কথা ভাবতেই হবে এবং একটা বিকল্প পথ আমাদেরকে তৈরি করতে হবে যেখানে গাছ এবং মানুষ তারা পাশাপাশি সহাবস্থান করতে পারে। তো যাই হোক, তোমরা আরও ডিটেলি এই জিনিসটাকে নিয়ে ভাববে আমি আশা করি, এবং যে সমস্ত থিম এবং নিয়ে আমি আজকে আলোচনা করলাম, এবং ভিলেনের চরিত্রের বেশ কিছু দিক উঠে আসলো। আশা করি এই জিনিসগুলো তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় যদি না বুঝতে পারো তাহলে আবারও বলছি যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, উত্তর আমি তার দেবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ গুড নাইট।